এনডিএম মানে আমার দলের রাজনীতি, যেহেতু আমাদের মূল মন্ত্র হলো জবাবদিহিতামূলক গণতন্ত্র, সেহেতু আমরা বিশ্বাস করি যে আগামী রাজনীতিতে বাংলাদেশের জনগণের সামনে আমরা অনেক বড়ভাবে দাঁড়াতে সক্ষম হব। এনডিএম এর লক্ষ্য আদর্শ কি এবং নতুন বাংলাদেশে তরুণ রাজনীতি নিয়ে আসলে কি ভাবছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে সহ নাগরিক টিভির সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, রাজনীতি শুধু তরুণদের জন্য না, সবার জন্য, সবাইকে নিয়ে। তো আমরা সবার সম্পৃক্ততা রাজনীতিতে চাই। জুলাইয়ের গণ আন্দোলনের পর আমরা যেটা দেখেছি যে গত 10-15 বছর ধরে বা তারও অধিক সময় থেকে রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছিল বাংলাদেশের জনগণ। ভোটের সময় বা নির্বাচন কাছে আসলে তারা একটু আগ্রহ দেখানো শুরু করত যে তারা নির্বাচনে ভোট দিতে যাবে, বা কিছু যখন ভোটের অধিকার তাদের কাছে কেড়ে নেওয়া হতো তখন আরো বেশি রাজনীতি বিমুখ তারা হয়ে যেত। এই বিশাল গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি যে আবার রাজনীতির পথে সকল বয়সের সকল পর্যায়ের জনসম্পৃক্ততা, সো প্রত্যেকটা দলে বলেন, দলের বাইরে বলেন, যারা কোনোভাবে আসলে রাজনৈতিক অ্যাক্টিভিজমের সাথে জড়িত না কিন্তু রাজনীতিতে তাদের আগ্রহ, রাজনীতি সম্বন্ধে জানা, দেখা এবং আলোচনা করা, ওই যে চায়ের দোকানে বসেও যে আলোচনা, সেগুলো আরো গরম হয়ে ওঠা, এই জিনিসগুলো জুলাই আন্দোলনের পর থেকে আমরা দেখে আসছি। সো সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে বাংলাদেশের জনগণ এখন এমন জায়গায় এসেছে যে তারা যে কোনো আপনার পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দল বা নির্বাচিত নেতৃবৃন্দ সবাইকেই তারা সঠিক প্রশ্নগুলো করবে এবং তারা জবাবদিহিতার আয়তায় সবাইকে আসতে বাধ্য করবে। সো সেই জায়গাটা আমরা খুবই আশাবাদের জায়গা দেখি এবং ওই জায়গা থেকে আমরা মনে করি যে এনডিএম মানে আমার দলের রাজনীতি, যেহেতু আমাদের মূল মন্ত্র হলো জবাবদিহিতামূলক গণতন্ত্র, সেহেতু আমরা বিশ্বাস করি যে আগামী রাজনীতিতে বাংলাদেশের জনগণের সামনে আমরা অনেক বড়ভাবে দাঁড়াতে সক্ষম হব। জি, জাতীয়তাবাদ নাকি উপজাতীয়তাবাদ, মানে আপনি জাতীয়তাবাদ এবং স্বাধীনতা যুদ্ধের চেতনার কথা বলেন কিন্তু বিএনপির সঙ্গে জোট করে রাজনীতি করেছেন, এই যে অস্পষ্টতা বা আপনাদের থেকে তৃতীয় শক্তি গঠনের কথা বললেও আদর্শিক অস্পষ্টতা নিয়ে যে ব্যাপারটা, সেটিকে আসলে কিভাবে ব্যাখ্যা করেন? আমি আসলে অস্পষ্টতা কোথায় খুঁজে পেলেন এটা আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ আমাদের দল জাতীয়তাবাদের কথা বলে, বাংলাদেশি জাতীয়তাবাদ বলি আমরা, বিএনপি বলে বাংলাদেশি জাতীয়তাবাদ। তো আমরা একসাথে আন্দোলনে ছিলাম, যদিও আন্দোলনে থাকবার জন্য আমাদের আইডিওলজিক্যাল ভিন্নতা থাকলেও কোনো অসুবিধা ছিল না। যেমন মনে করেন অনেকগুলো ধর্মীয় দল মানে ধর্মপন্থী, ইসলামপন্থী দলও আমাদের সাথে আন্দোলনে ছিল, তাদের সাথে এনডিএম এর মানে আমার দলের আইডিওলজিক্যাল অনেক ফারাক রয়েছে, কারণ আমরা আপনার অ্যাকাউন্টেবল রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, তারা হয়তো শরিয়া আইনে বিশ্বাস করেন। সো এই জায়গায় আইডিওলজিক্যাল আমাদের অনেক ভিন্নতা ছিল, তবুও স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা সকলে একসাথে ছিলাম। সো তাদের সাথে যদি থাকতে পারি, আমাদের মূল মন্ত্র আইডিওলজি ভেতরেও আছে বাংলাদেশি জাতীয়তাবাদ, বিএনপির মূল আইডিওলজিতেও আছে বাংলাদেশি জাতীয়তাবাদ, তাহলে বাংলাদেশি জাতীয়তাবাদে আপনি আসলে সংঘর্ষ কোথায় দেখলেন আমি ঠিক বুঝতে পারলাম না। তাহলে আসলে 2015-তে আমরা আসলে দেখেছি যে বিএনপির সমর্থনে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হয়েছেন। যদি এই জায়গায় কোনো পার্থক্য না থেকে থাকে, মানে রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা বিশেষ করে অনুভব করেছেন কেন? 2015 সালে জাতীয় পার্টির ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্যান্ডিডেট ছিলাম, পরে আমি ইন্ডিপেন্ডেন্ট, জাতীয় পার্টি ছেড়ে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াই। সো জাতীয় পার্টির সাথে তখন আমার সম্পর্ক ছিল এবং জাতীয় পার্টির সাথে আমার সম্পর্ক চ্যুত হওয়ার মানে আমাদের জাতীয় পার্টির সাথে আলাদা হয়ে যাবারও একটা প্রাইমারি কারণ ছিল হলো যে 2014 যে প্রশ্নের নির্বাচন হলো, সেই নির্বাচনে এই আওয়ামী লীগের যে স্ট্যান্স বা শেখ হাসিনার বিরুদ্ধে আমি সরাসরি দাঁড়িয়েছিলাম এবং সরাসরি দাঁড়াবার কারণে আমাকে তখন গুম করা হয়েছিল, দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, এরশাদ সাহেবকে কি করা হয়েছিল এটা তো সবাই জানে। কিন্তু এরপর যখন জাতীয় পার্টি খুব সহজেই কম্প্রোমাইজ করে নিল, 30-35টা সিট নিয়ে পার্লামেন্টে গেল, তখন থেকে জাতীয় পার্টির সাথে আসলে আমার বিভেদ সৃষ্টি হয়। মানে বিভেদ সৃষ্টি হয় মেইন কারণটা হলো যে নট জাস্ট যে আমি জাতীয় পার্টিকে দূরে চলে এসেছি, জাতীয় পার্টি তখন শেখ হাসিনার ওই যে ফ্যাসিবাদ বলেন বা স্বৈরাচারী বলেন এটার খপ্পরে চলে এসছে। তো এই স্বৈরাচারী বিরোধিতা যারা করেছে তাদেরকে তো আর ওই খপ্পরে আসার দল
একসাথে সঙ্গী হিসাবে রাখবে না। সো ওই জায়গা থেকে আসলে 14 পর থেকে আমাদের আলাদা হওয়ার প্রসেসটা শুরু হয়। এই 15 ঢাকা সিটি নর্থ বা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় আসলে এটা একদম শক্তভাবে আমরা দুপথে আলাদা হাঁটি। প্রকৃত দল নাকি একক নেতৃত্ব নির্ভর সংগঠন, এনডিএম আসলে কি, বা এনডিএম এর সামনে সবসময় আমরা আপনাকেই দেখে এসেছি, বা কখনো কি মানে আপনার বিকল্প বা দলের মধ্যে অভ্যন্তরীণ যে গণতন্ত্র চর্চা সেটি আসলে কতটুকু কি আছে? যতটুকু আমরা পারি পুরোটুকু আছে। এনডিএম নতুন দল এই লক্ষ্যে যে এনডিএম কোনো দল ভেঙে নিয়ে এসে হয়নি। এনডিএম এই যে যেমন মনে করেন এখন এনসিপি একটা দল হয়েছে গণ আন্দোলনের একটা প্রসেসের মাধ্যমে, এনডিএম এরকম কিছুর মাধ্যমে হয়নি। এনডিএম ন্যাচারালি অর্গানিক্যালি একটা 2016-17 সালে নতুন দল সৃষ্টি হয়। জবাবদিহিতামূলক গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা অনেকেই একত্রিত হয়ে আমরা করি। তো এখানে আমরা তৃণমূল পর্যায় থেকে দলীয় কর্মকাণ্ড শুরু করেছি। আপনারা হয়তো আমাকে বেশি দেখেন, এটার কারণ হলো আপনারা আগে থেকে চেনার ভেতরে আমাকে চেনেন, তার জন্য আমাকে বেশি দেখান। গণমাধ্যম যেহেতু আপনারা যেহেতু আমাকে বেশি দেখান, তাই আপনারাও এবং জনতাও হয়তো আমাকে বেশি দেখে। কিন্তু আমাদের দলটা আসলে একদম তৃণমূল থেকে গড়ে ওঠা। সো তৃণমূলের প্রত্যেকটা পর্যায়ে আমাদের যে নেতৃবৃন্দরা আছেন তারা দলের একদম শক্ত খাঁটি মানে খুঁটি, শক্ত শিকড়, এবং তাদের মাধ্যমে আসলে দল পরিচালিত হয়। সো আমিও যখন কোনো ফোরামে, যেমন আজকে আপনার সাথে যে আলোচনা করছি, আমাকে ব্যক্তিগত যে কিছু জিজ্ঞেস করলে সেটা আমার ব্যক্তিগত উত্তর হবে, কিন্তু দলগতভাবে দলের আইডিওলজি, দলের পজিশন নিয়ে যখনই আপনি জিজ্ঞেস করবেন তখন আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না। দলীয় ফোরামে যে জিনিসগুলো সিদ্ধান্ত নেয়া, সেই জিনিসগুলোর উপরে আমি শুধু আলোকপাত করতে পারি, তার বাইরে পারি না। সো আমাদের জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে দলের ভেতরের গণতন্ত্র, দলের ভেতরের জবাবদিহিতা আমরা সবসময় সঠিকভাবে বজায় রাখি।